আজকের এই ঘটনাটি শোনার পর আপনাদের নতুন একটা অভিজ্ঞতা হবে। চলুন শুরু করি ঘটনা। গ্রামে আমরা পিঁপড়ার যে ঢিবি এটা দেখি, ওই পোকার ঢিবি এগুলো দেখি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়া ওই পোকা এর মধ্যে থাকে। এগুলোকে অনেক এলাকায় টিকর বলে। এ ধরনের গর্তের চারপাশে উঁচু করা মাটি থাকে, কখনো কখনো এত উঁচু হয় যে একজন মানুষের সমান প্রায় হয়ে যায়। অনেক সময় বেশি উঁচু হয়ে গেলে এগুলো ভেঙে যেত। আজকের ঘটনাটা এটাকে কেন্দ্র করেই। উত্তরবঙ্গে এই ধরনের ঢিবিগুলোকে মূলত টিকর বলা হয়। এই টিকরে কি কোনো ভৌতিক রহস্য থাকে? এমনই একটি ঘটনা এখন শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি ওনার নানার বাড়িতে ঘটা শুরু হয় 1986 সাল থেকে, এমনকি 2000 সালের পরও বিদ্যমান ছিল। ওনার ছোট নানা ঘটনা বলতে শুরু করলেন। সময়টা ছিল 1986 সালের শুরুর দিকে, জানুয়ারি মাস। সে বছর জানুয়ারি মাসে খুবই শীত পড়েছিল। শীতের 3 দিন ছুটিতে নানা বক্সিগঞ্জ এইখানে তো কর্মরত ছিলেন। ওই 3 দিন ছুটিতে উনি সরিষাবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সকাল 11টা নাগাদ তিনি পৌঁছে যান। পৌঁছে উনি খুব ক্লান্ত বোধ করেন, তাই সরিষাবাড়ি শহরের যে বাড়িটা সেখানে বিশ্রাম নেন। বিকেলে আসরের সালাত আদায় করার পর গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। যেহেতু বাড়ি 2টা, শীতের দিন, তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে এলো। বিকেলে মোটামুটি যখন কাছাকাছি এসেছেন, ওখানে গরুর গাড়ি চলতো। গরুর গাড়ি দিয়ে তারপরে কিছুটা হেঁটে আবার গরুর গাড়ি দিয়ে চলে এসেছেন। তখনও বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছেন। চিন্তা করলেন এতটুকু পথ হেঁটেই যাবেন। যদিও এখান দিয়ে গাড়ি চলাচল করে না, হেঁটে যাওয়া ছাড়ার উপায়ও নাই। ওনাদের যেই গ্রামের বাড়ি, ওই বাড়ির পশ্চিম দিকটাতে একটা ছোট ডোবা ছিল তখন, এখনও সেটা আছে। এরপর মানে ওই ডোবার ওই পাশে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। বাড়ির উত্তরে বিশাল বাঁশঝাড়। এরপর ওনাদের যেই বংশ, এই বংশের একটি পারিবারিক কবরস্থান, যে কবরস্থানটা প্রায় 100 বছরের পুরনো। অনেক গাছপালা, আবার গাছপালার যেই ফাঁকা ফাঁকা জায়গা যেখানে, সেখানে আবার বাঁশঝাড় গড়ে উঠেছে বা জন্মেছে। এর ভিতর দিয়ে আবার মেঠো পথ রয়েছে। এই পথে 3টা পাকর গাছ পড়ে, 2টা তেঁতুল গাছ পড়ে। আর কবরস্থানের আশেপাশে জঙ্গলের ভেতরে 4 থেকে 5টা হিজল গাছ রয়েছে। এই পথ দিয়ে আসতে গেলে প্রায় অর্ধেক পথ কিন্তু বেঁচে যায়। তাই 7-5 না ভেবে এই পথই নানা বেছে নেন। বলে রাখা ভালো, ওই সময়ে মানুষের সাহস কিন্তু বেশি বেশি ছিল, কেননা অনেক ঝোপ জঙ্গল ছিল, রাত বিরেতে আসা যাওয়া করতে হতো। এখন তো আর এই ধরনের ঝোপ জঙ্গল নাই, চারদিকে আলোকিত হয়ে গেছে। অনেক গ্রাম এলাকাতেও আলো ঢুকে গেছে, রাতে অনেক জায়গায় বড় বড় লাইট জ্বলে থাকে। তখন তো এরকম ছিল না, সন্ধ্যার পরপরই নির্জন হয়ে যেত। মানুষের যখন চলাচল করতে হতো এই ধরনের রাত বিরেতে, সাহস তো থাকতেই হতো। এই কারণে ওই সময়ের মানুষজন অনেক বেশি সাহসী ছিলেন। আমরা অবশ্য এখন এতটা নাই। তো যারা সাহসী ছিলেন, এই নানাও ছিল ওই দলেরই একজন। অন্ধকার রাত, নির্জন পথ, ওই টিকরের কাছাকাছি যখন এসেছেন, কারণ ওখানে একটা টিকর ছিল, এমন সময় মনে হলো কোথা থেকে যেন মুরগির বাচ্চার চিকচিক আওয়াজ আসছে। এদিক সেদিক তাকিয়ে উনি দেখেন টিকরের পাশে একটা মা মুরগি আর অনেকগুলো বাচ্চা। সাধারণত একটা মা মুরগির এতগুলো বাচ্চা কখনো হয় না, থাকে 5-6টা থাকে, 7-8টা থাকে, কিন্তু অসংখ্য, মনে হচ্ছে শত শত আছে। উনি চিন্তা করলেন যে এটা কি, টিকরের আশেপাশে নাকি জিনভূত থাকে। আসলে কি এখানে জিনভূত আছে নাকি এমনিতেই উনি চোখে ভুল দেখছেন? মুরগি হয়তো বা একটাই আছে, তার সাথে আর কিছু বাচ্চা কাচ্চা আছে, উনি হয়তো বা এমনিতেই অনেকগুলো দেখছেন। উনি চিন্তা করলেন কার বাড়ির মুরগি এদিকে চলে আসছে, মনে হয় পথ ভুল করে যায়, একটু তাড়িয়ে দেই, বাড়ি চলে যাক। এই চিন্তা করে উনি পা দিয়ে লাথি দিয়ে ওদেরকে সরিয়ে দিতে চেয়েছেন। আবার উনি
যে শুধু এই চিন্তা করে সরিয়ে দিতে চেয়েছেন বিষয়টা এরকম না, চিন্তা করেছেন এগুলো যদি দুষ্টু জিনভূত হয় পা দিয়ে লাথি মারি। কারণ উনি আবার এই দুষ্টু জিনভূতে খুব একটা বিশ্বাস করতেন না। উনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে টিকটটা 3 থেকে 4 হাত দূরে ছিল। কেন জানি এই সাহসটা উনি পেয়েছিলেন। তো উনি কয়েকটা লাথি দিলেনও, দিয়ে আশ্চর্য হয়ে গেলেন যে এই যে লাথিগুলো দিলেন মনে হচ্ছে শূন্যে দিলেন, অথচ তার পা কিন্তু ওই মুরগির বাচ্চার উপর পড়েছিল। একটা বাচ্চাও সরল না, মনে হলো যে বাতাসের উপরে উনি পা চালালেন, এমনটা মনে হলো। ওরা দিব্যি হাঁটাচলা করছে। এবার তো ওনার বিশ্বাসটা উল্টে গেল। ওই টিকট থেকে 100 মিটারের মতো দূরে ওনাদের পরিচিত একজন কৃষক ছিলেন, বছর চুক্তিতে জমিগুলো উনি দেখাশোনা করতেন। তার নাম হচ্ছে মুঘল বিশ্বাস। ওইখানে ছোট একটা বাড়িতে ওই মুঘল বিশ্বাস পরিবার সহ বসবাস করেন। তখন ওই নানা চিন্তা করলেন যে এই মুঘল বিশ্বাসের মুরগি কিনা, এই চিন্তা করে ওই দিকটাতে উনি এগিয়ে যাচ্ছেন। ডাকাডাকি করছেন। কয়েকবার ডাকাডাকি করার পর ওই মুঘলের মা সাড়া দিল। উনি বলছেন, হ্যাঁ রে, এই অন্ধকার অমাবস্যার রাত্রে কে রে ডাকাডাকি করে? তো উনি এগিয়ে এসে দেখেন যে না। তো উনি তো ভয়ের স্বরে বলছেন যে আল্লাহ রে, এখন এখানে কি করো, ভয় পাইছো নাকি? তখন নানা বললেন, ভয় পাবো কেন, আর এই মুরগিগুলো কি আপনাদের নাকি? এ কথা শোনার পর ওনার চোখে মুখে ভয়ের ছাপ আরো বেশি দেখতে পেলেন নানা। তখন উনি বললেন যে মুরগি, কিসের মুরগি? উনি পেছন দিকে তাকিয়ে দেখাতে গেলেন যে ওই যে মুরগি, কিন্তু নানা দেখলেন যে ওখানে কিছুই নেই। এদিক ওদিক দেখার চেষ্টা করলেন, সেখানেও নাই। তখন নানারা বুঝতে বাকি রইল না এগুলো আসলে কি ছিল। ওখান থেকে উনি আসা শুরু করলেন। তখন এই যে মুঘল বিশ্বাসের মা, উনি বললেন যে ওই আঞ্চলিক ভাষায় বলেছিলেন যে ওই পাশে কম যেও, ওই জায়গাটা ভালো না। আর টিকট সম্পর্কে আরো কয়েকটা কথা ওই মুঘল বিশ্বাসের মা যখন নানাকে বলেন, উনি বিষয়টা হেসেই উড়িয়ে দেন। ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। চলুন এই ঘটনাটির সামনে কতদূর এগিয়েছে সেটা জানি। এই যে উনি পা দিয়ে আঘাত করেছিলেন ওই সময়, এই কারণেই কিন্তু সমস্যাটা আরো দীর্ঘায়িত হলো। এর কিছুদিন পর শুরু হলো বেশ কিছু ঝামেলা। এতদিন কিন্তু এই ধরনের ঝামেলা হয়নি। রাতের বেলা টিনের চালে রীতিমতো ঢিল ছোড়া, এটা শুরু হলো। এরপর যে গবাদি পশু ছিল এগুলো কোনো কারণ ছাড়াই মরে যেতে থাকলো। মাঠের মধ্যে সুস্থ গবাদি পশু রাখা হয়েছে, দেখা গেছে একটা মারা গেছে। সাপে কেটেছে এমন কোনো নিদর্শন পাওয়া যায়নি, এমনিতেই মরে গেছে, ঠাস করে পড়ে ছটফট করতে করতে মারা গেছে। গোয়ালে সুস্থ গবাদি পশু রাখা হয়েছে, সকালে গিয়ে দেখা গেল একটা গরু মারা গেছে। এইভাবে গবাদি পশুগুলোও মরতে থাকলো। রাতের বেলা কেউ যদি ওয়াশরুমে যেত, নানান ধরনের ভয়ঙ্কর শব্দ পাওয়া যেত। বিশেষ করে কোনো বাচ্চার কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্না, এমন কান্নার শব্দ শোনা যেত। বাড়ির বাচ্চাদের শুধু কান্নার সমস্যা দেখা দিতে লাগলো। কোনো কারণ ছাড়া বাড়ির বাচ্চারাও কান্নাকাটি করে, অহেতুক কান্নাকাটি করে। এমত অবস্থায় এক রাত্রে ওই নানার স্বপ্ন দেখলেন যে ওই যে মুরগির বাচ্চা, এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো একসাথে রাগান্বিতভাবে তাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কি যে বলছে, খালি কিচিরমিচির শব্দই শোনা যাচ্ছে। তবে এটা শুধু কিচিরমিচির ছিল না, কোনো একটা ভাষা ছিল, কিন্তু সেই ভাষাটা বুঝতে পারেন নাই। ওই রাতটা ওভাবে চলে যায়। এর কয়েকদিন পর রাতের বেলা বাড়ির পাশে যে বাঁশঝাড় রয়েছে ওখান থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। নানা সেটা শুনতে পান। সেই আওয়াজটা এমন ছিল, শেষ করে দেব তোদেরকে, একদম শেষ করে দেব। এই আওয়াজ শোনার পর উনি চিন্তা করলেন যে কেউ শত্রুতা করে এগুলো বলছে কিনা, ভয় দেখানোর জন্য বলছে কিনা। ঘর থেকে বের হয়ে এসে অনেক খোঁজাখুঁজি করেন যে কে আওয়াজ করলো, কিন্তু কাউকে খুঁজে পেলেন না। আর বাড়ির পেছনে যেই বাঁশঝাড় রয়েছে, ঘন বাঁশঝাড়, সেখানেও কাউকে উনি দেখতে পান নাই। এরপর শুরু হলো আরো অনেক সমস্যা। ক্রমাগত সেই সমস্যা বাড়ছে তো বাড়ছেই। এই অবস্থা থেকে রেহাই পেতে তখন নানা গ্রামের কয়েকজন অভিজ্ঞ লোক,
তারপরে যে মুঘল বিশ্বাস, তার মা এবং বেশ কিছু মানুষ মসজিদের হুজুরকে ডেকে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন, যেটা থেকে স্পষ্ট ধারণা পাওয়া গেল যে এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো একদল বদ জিন করছে, যারা নাকি ওই টিকরে বসবাস করে। নানা এবং নানার পরিবারের উপর খেপে গিয়েছে। আর এই বিষয়টা এটা কিন্তু একদিন দুই দিন ধরে চলছিল না, মানে ওই যে নানা যে আঘাত করেছিল, এই আঘাতের পর এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো বছরব্যাপী চলতে চলতে 4 বছর পার হয়ে গিয়েছিল। তো হুজুর যেই বিষয়টা বললেন যে 4 বছর আগে নানা ইচ্ছাকৃতভাবে মুরগির বেশ ধরে থাকা ওই জিনদেরকে আক্রমণ করেছে, তার আগে তো এই বাসায় ওরকম সমস্যা হয়নি, এরপর থেকে তো সমস্যা শুরু হয়েছে। ওই টিকটটাই এর জন্য দায়ী। সবকিছু শোনার পর নানা সিদ্ধান্ত নিলেন ওই টিকটটি ভেঙে দেবেন। এই যুক্তির পক্ষে প্রায় সবাই সহমত প্রকাশ করলো, তবে মসজিদের ইমাম এবং মাদ্রাসার হুজুর এতে আপত্তি প্রকাশ করলেন। নানা ছিলেন নাছোড়বান্দা। পরের দিন যে কথা সেই কাজ, কোদাল নিয়ে ওই টিকটটা ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দিলেন। সাথে গ্রামের অন্যান্য মানুষজনও ছিল। যখন এই টিকটটা মাটির সাথে মিশিয়ে দিলেন তখন দেখা গেল এর ভিতরে কিছু তাবিজ, কিছু সংখ্যক হাড়গোড়, একাধিক সাদা কাপড়, দেখে মনে হলো এগুলো কাফনের কাপড়, আর লাল শাড়ির কিছু ছেঁড়া অংশ, এই জিনিসগুলো পাওয়া গেল। এগুলো সব কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নষ্ট করে দেওয়া হলো। বোঝাই যাচ্ছে এগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। দেখতে দেখতে কয়েক বছর আরও চলে যায়। এখন এসব বিষয় নিয়ে কেউ আর মাথা ঘামায় না। 1990 সাল প্লাস হয়ে গেছে। এদিকে এই আরাব ভাইয়ের নানা বক্সিগঞ্জ থেকে সরিষাবাড়িতে সবেমাত্র ট্রান্সফার হয়েছেন। এখন তিনি গ্রামের বাড়িতেই থাকেন, সেখান থেকেই সরিষাবাড়িতে আসা যাওয়া করেন। আরও কয়েক বছর এভাবেই কিন্তু কেটে যায়। মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল ওই টিকটটা ভেঙে দেওয়ার পর। হঠাৎ একদিন ঘটে যায় রোমহর্ষক এক কাহিনী, যেটা শোনার পর নানা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। নানা বলেন যে ওই দিন মাগরিবের নামাজ পড়ে বারান্দায় এসে বসেছেন, অন্ধকার রাত, বাড়ির এত বড় আঙিনায় মানুষের আসলে আনাগোনা তো কম। হঠাৎ করে উনি দেখেন বাড়ির উত্তরের পাশের রাস্তা থেকে কে যেন দৌড়ে আসছে, একদম ধেয়ে আসছে খুব দ্রুত। এসে ঠিক ওনার বারান্দার সামনে এসে ধপ করে পড়ে গেল। শুধু বাবু বলে একটা চিৎকার দিল। নানা বুঝতে পারলেন যে আরে এটা তো আমাদের বছর চুক্তি করা কৃষক মুঘল। আশ্চর্য হয়ে গেলেন নানা। বাড়ির মানুষজন আশেপাশে যারা ছিলেন তারা চলে আসতে লাগলেন। মুঘলকে সবাই ধরে একটা পাটি বিছিয়ে শুইয়ে দিলেন। কেউ মাথায় পানি ঢালছিল। একটু পর মুঘলের জ্ঞান ফিরলেও কথা বলার মতো শক্তি ছিল না। এই অবস্থায় মুঘলকে আর বাড়িতে না পাঠিয়ে ওনাদের বারান্দাতে একটা জায়গা করে দেয়া হলো, আর মুঘলের বাড়িতে খবর পাঠিয়ে দেওয়া হলো 2 জন লোককে দিয়ে। পরদিন সকালে মুঘল কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করলো শারীরিকভাবে। তখন ওকে জিজ্ঞেস করা হয় যে কালকে কি হয়েছিল রে। তখন সে একটু সাহস পেল মনে মনে। তখন সে বলতে শুরু করলো। উনি ছিলেন উত্তরবঙ্গের লোক আর কি, এই যে মুঘল বিশ্বাস, উনি উত্তরবঙ্গের ভাষায় বলেছিলেন। তা আমরা বোঝার সুবিধার্থে নর্মাল ভাষায় বলছি যে ওই দিন মাগরিবের পর এই মুঘল এই বাড়ির দিকেই আসছিলেন কিছুটা সার নিতে। সবেমাত্র জমিতে লাঙ্গল দিয়েছেন, তো এখন সার দিলে জমির উর্বরতা কিছুটা বেড়ে যাবে। পথিমধ্যে উনি এমনিতেই অন্ধকারের জন্য বেশ অসুবিধা ফেস করছিলেন। ঠিকঠাক মতো পথ চলছেন কিনা এটা দেখে দেখে আসছেন। ওই যে তেঁতুল গাছের কথা ঘটনা শুরুর দিকে বলেছিলাম, ওই তেঁতুল গাছ থেকে 7 কি 8 হাত দূরে আছেন আর কি। ওই সময় হঠাৎ করে উনি দেখেন এই তেঁতুল গাছের নিচে মনে হচ্ছে লাল রঙের শাড়ি পরা একটা মহিলা উল্টো দিকে তাকিয়ে আছে আর কি, বিপরীত দিকে তাকিয়ে আছে, আর বিপরীত দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। উল্টো দিকে ঘুরে যদি কেউ হাসে পেছন থেকে কিন্তু হাসির শব্দ শোনা যায়। তার চেহারা দেখতে পাচ্ছে না, এতটুকু বোঝা যাচ্ছে সে হাসছে তো হাসছেই। তো এই যে মুঘল বিশ্বাস, সে যতটুকু চেষ্টা করছিল তাকে এড়িয়ে চলতে, সে
সাইড দিয়ে আসার চেষ্টা করছিল। হঠাৎ করে দেখলো এই জিনিসটা নাই। এরপর সে আবার আগানো শুরু করে। তারপর উনি যখন আগানো শুরু করছেন, ওই তেঁতুল গাছটা পার হওয়ার পর একটা বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড়ের কাছাকাছি যখন আসছেন তখন আবার ওই হাসির শব্দ উনি পান। তখন উনি দেখেন এই যে লাল শাড়ি পরা একটা মহিলা অবয়ব, এই জিনিসটা একটা বাঁশের মাথার উপরে বসে আছে আর খুবই বাজেভাবে হাসছে। এবার তার চেহারা দেখা যাচ্ছে, বিভৎস চেহারা, চোখ দুটো লাল টকটকে আগুনের মতো জ্বলছে। চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে এই অন্ধকারের মধ্যেও। খুবই রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে আছে, আবার হাসছে। আর এমন কিছু বিড়বিড় করে বলছে যেটা ঠিক বোধগম্য হচ্ছে না। আর মনে হচ্ছে সে একা বলছে না, তার পাশে আরও কেউ আছে, তারাও বিড়বিড় করে বলছে। এরপর দ্রুত যখন পা চালানো শুরু করলেন ভয়ে, তখন পেছন থেকে বোধগম্য একটা আওয়াজ আবার ভেসে আসে, তোদেরকে শেষ করে দেব, একদম শেষ করে দেব। এই কথা শোনার পর উনি তো দৌড়ানো শুরু করেছেন, আর ওই যে দৌড়ে এসেই পড়ে গেছেন বাড়ির বারান্দায়। এই কথা শোনার পর নানা ওনার সেই পুরনো কথা মনে পড়ে যায়, যারে এখান থেকে তা আমিও শুনছিলাম, শেষ করে দেব তোদেরকে। এই বাঁশঝাড় থেকেই তো বলেছিল, রাতের বেলা ওই শব্দটা ভেসে এসেছিল। তো এই বিষয়টা যখন উনি বুঝলেন তখন আরো সতর্ক হয়ে গেলেন নানা। আর ওইখানে এই যে নানাদের ওই বাড়িতে সারি সারি করে 4 ভাইয়ের 4টি ঘর, এক সাইডে আর এক ঘর তোলা হয়েছে, এভাবে মানে 4টা ঘর পাশাপাশি তোলা হয়েছে, মাঝখানে সুবিশাল আঙিনা। আর মূলত এই ছোট নানার ঘরের পর থেকে শুরু হয়েছে উত্তরের ভয়ানক জঙ্গল। ওনার ঘরই সর্ব উত্তরে। পরদিন সকালবেলা বাড়ির উত্তর পশ্চিম সাইডে, যেখানে সচরাচর বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা হয়, বিশেষ করে খাওয়া দাওয়ার পর যে উচ্ছিষ্টগুলো যেখানে ফেলা হয় আর কি, ওই দিকটাতে উনি গিয়েছেন। দেখে অবাক হয়ে যান একটা দৃশ্য, সেটা হচ্ছে ওইখানে একটা টিকর হয়েছে। কথা নাই বার্তা নাই, অটোমেটিক্যালি এই টিকরটা হয়েছে। এবার তো 2 2 4 হয়ে গেল। উনি বুঝতে পারলেন যে মুঘল যে বিভৎস চেহারার মহিলাটিকে দেখেছেন, হয়তোবা এই টিকর থেকেই ওটা বের হয়েছে। তার মানে এরা আবার উৎপাত শুরু করেছে। একবার তো টিকর ভেঙে মাটির সাথে মিশে দেওয়া হয়েছিল। এখন কি করা যায়? ওনার হাতে একটা সুযোগ ছিল যে এই বাড়িঘর ছেড়ে চলে যাওয়া, অথবা ভালো কোনো হুজুর ডেকে নিয়ে এসে এই সমস্যা থেকে পরিত্রাণের রাস্তা বের করা। উনি কিন্তু তা না করে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন। ভয়ে ভয়ে কাটলো কিছুদিন। এরপর এমন অত্যাচার শুরু হলো যা ওনারা আর মেনে নিতে পারছিলেন না। এখন এটার সমাধান তো করতে হবে। বুঝতে পেরেছিলেন কোন একটা প্রাণ না নিয়ে এরা যাবে না। কাকে নেবে এটা চিন্তা করে দিশাহারা হয়ে যান নানা। মাঝখানে অবশ্য অল্প কিছুদিন একটু অত্যাচার কম ছিল। সময়টা 1997 সালের শেষের দিকে। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই বসে গল্পগুজব করছেন। হঠাৎই বাড়ির পেছন সাইডে উত্তর পশ্চিমের ওই জায়গা থেকে একটা চিৎকার আসে, ভয়ঙ্কর এক চিৎকার। ওই চিৎকারটা কোনো একটা মহিলার ছিল, অর্থাৎ ওই যে টিকর হয়েছে যেখানে, ওইখানে। এমন শব্দ শুনে মনে হলো যে ওইখানে কোনো মহিলা বিপদে পড়েছে। চিৎকারটা কিন্তু বাড়ির সবাই শুনেছিল। প্রথম চিৎকারটা শেষ হওয়ার পর আবার দ্বিতীয় চিৎকার, মনে হলো দম নিয়ে লম্বা একটা চিৎকার দিল। তো এই চিৎকার শুনে এই আরাফ ভাইয়ের বড় মামা ওখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। এমন সময় এই নানা বাধা দেন, কারণ টিকর সম্পর্কে ওরা তখনও অত ভালো করে জানে না যে আবার এটা এখানে হয়েছে, ডিস্টার্ব শুরু করেছে। তখন ওই বড় মামা বলছেন যে আরে ওখানে না গেলে কেমন হয়, কেউ বিপদে পড়লো কিনা এটা তো দেখতে হবে, গিয়ে দেখলে তো ভালো হয়। তখন আবার নানা দরজা বন্ধ করে দিয়ে বলেন যে যাও সবাই ঘরে গিয়ে শুয়ে পড়ো, এখন বাইরে যাওয়া যাবে না। নানা তো বুঝতে পারছিলেন যে ঝামেলাটা কি। অদ্ভুত ব্যাপার হচ্ছে এমন কোনো দিন নাই যে ওই বাড়ির আনাচে কানাচে তাবিজ কবজ পাওয়া যেত না।
তখন এই নানা আরাব ভাইয়ের দুই মামাকে দায়িত্ব দেন যে আশেপাশে প্রতিদিন সার্চ করতে, যখনই কোনো তাবিজ কবজ পাওয়া যাবে সেগুলো কুড়িয়ে এনে এগুলো আগুনে জ্বালিয়ে দিতে। হুজুরের কাছ থেকে একটা দোয়া শিখে এসেছিলেন যে এই দোয়াটা পড়ে আগুনে পুড়িয়ে দিতে হবে। তো এরকম কিন্তু বেশ কয়েকদিন চললো। কে রেখে যেত এই তাবিজ, কোথা থেকে আসতো ওনারা বুঝতে পারতেন না, তবে এতটুকু নিশ্চিত ছিলেন এটা কোনো মানুষের কাজ না, নিশ্চয়ই কোনো দুষ্টু জিন যেগুলো টিকরের ভিতরে থাকে এগুলো এসে এই উৎপাত শুরু করেছে। এক রাত্রে ঘটে আর এক ঘটনা। ওই দিন অবশ্য পূর্ণিমার রাত ছিল। ওই রাত্রে দেখা গেল যে এই যে বাড়ির চালে ঢিল ছোড়া, বাঁশের ঝোপ থেকে চিৎকার, এগুলো ভেসে আসছে। আর চিৎকারের পাশাপাশি বাচ্চাদের কান্নাও ভেসে আসতো। একটা পর্যায়ে এমন অবস্থা যে এগুলো শনাক্ত করাই মুশকিল যে আসলেই কোনো মানুষ বিপদে পড়েছে নাকি এই জিন ভূতের চিৎকার। আর কিছু কিছু উৎপাত তো চলেই, যেমন কেউ ওয়াশরুমে গেলে নাকি ওয়াশরুমের দরজায় ঠক 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 করে শব্দ করে। এটা কিন্তু নিত্যদিনের একটা ব্যাপার ছিল। যদি বলা হতো কে, আশপাশ থেকে কোনো শব্দ আসতো না। ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হলেও কাউকে দেখা যেত না, কিন্তু ওয়াশরুমে গেলেই, কারণ ওই ওয়াশরুমগুলো ঘর থেকে একটু দূরে ছিল, তো ওয়াশরুমে গেলেই ঠক 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 করে শব্দ করতো ওয়াশরুমের দরজায়। তো এগুলো তো চলছিল। তো যেই রাত্রের কথা বলছি আর কি, তো নানি দুপুরের খাওয়া শেষ করে ওই অবশিষ্ট অংশগুলো তো ফেলে দিয়ে আসছিলেন ওই জায়গাটাতে। রাতের বেলাও মানে রাত তখন তো সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া হয়ে যেত, উনি ওইদিকে গিয়ে কিছু ফেলে আসছিলেন আর কি। এরপর নানির আর কোনো খোঁজ খবর নাই, কি হলো, কোথায় গেল, কি হয়েছে, বাকিটা নানি পরবর্তীতে নিজেই বলেন। সেটা হলো এই খাওয়ার পর অবশিষ্ট অংশ ফেলতে গিয়ে দেখেন সাদা কাপড়ের একটা টুকরা, এবং এই সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, এটা কি। এইভাবে একটু সামনে গিয়ে যখন সাদা কাপড়টা টান দিয়েছেন তখন দেখেন যে একটা লাশ, এই সাদা কাপড়ের নিচে একটা লাশ। যখন এই সাদা কাপড়টি সরিয়েছে তখন লাশটির চোখ খুলে মাথাটা একটু উঁচু করে। অনেক সময় আমরা শুয়ে শুয়ে মাথা একটু উঁচু করি না, মানে ঘাড় মাথা একটু উঁচু করি বালিশ থেকে, ওই লাশটি তার মাথা উঁচু করে চোখ খুলে বড় বড় করে তাকিয়ে থাকে। আর তখন নানি দিয়েছেন এক চিৎকার। ওই সময় নাকি ওই লাশটা বিভৎস চেহারা নিয়ে নানির দিকে চোখ মেলে খিলখিল করে হাসছিল। উনি ওইখানেই পড়ে যান চিৎকার দিয়ে। পরবর্তীতে বাড়ির লোকজন সেখান থেকে আবিষ্কার করে, তাও 2-3 ঘন্টা পর আবিষ্কার করেছে। এই যে এত ঘটনা ঘটছে, নানা তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য হুজুরকে ডাকলেন। হুজুরের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। হুজুর আসেন, সবার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সব কিছু খুলে বলেন। বলে রাখা ভালো, এই হুজুর হলেন সেই 1986 সালে একটা আলোচনা হয়েছিল প্রথম দিকে, পরবর্তীতে আবার আলোচনা হয়েছিল টিকটটা ভাঙার জন্য। উনি হচ্ছেন এই 2 আলোচনার মধ্যে যেই হুজুর ছিলেন তার মধ্যে একজন। বিশেষ করে টিকর ওই যে ভেঙে ফেলার জন্য যে সিদ্ধান্ত হয়, যারা যে 2 জন হুজুর বিরোধিতা করছিলেন তার মধ্যে উনি একজন ছিলেন। তো হুজুর তো আগে থেকেই ধারণা ছিল, এর মধ্যে তো অনেকদিন পার হয়ে গেছে। হুজুর বললেন যে এই বাড়িতে থাকাটা আসলেই তো বিপজ্জনক। তারপরেও হুজুরের 2টো পরিচিত জিন ছিল, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করলেন। হুজুর পরদিন সকালবেলা যা জানালেন তা অত্যন্ত রোমহর্ষক বিষয়। হুজুর বলেন যে এমন একটা কথা বলেন যে যেটা আসলে ওনাদের ওইভাবে জানা ছিল না। এর মধ্যে নাকি এই আরাব ভাইয়ের বড় মামা দুপুরবেলা মাঠে গরু নিয়ে গিয়ে একটা আকস্মিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। পরবর্তীতে অবশ্য মামার কাছ থেকে আরাব ভাই এই বিষয়টা জানতে পেরেছিলেন যে আসলে ঘটনাটা কী ছিল। আর সেই ঘটনার মূলেও ছিল একদল বদ জিন। তো মামা ওই সময় ষাঁড় গরু নিয়ে মাঠে গিয়েছিলেন, ওই গাই গরু নিয়ে যান নাই, ষাঁড় গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। বাড়ি থেকে মাঠ তো বেশি দূরে নয়, আর এদিকে জনমানবহীন এলাকা, উঁচু নিচু টিলা রয়েছে। তো উনি তো ঘন জঙ্গল ও বাঁশ ঝাড় যেগুলো রয়েছে এর পাশ দিয়ে মেঠো পথ ধরে গরু নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন
একটা ক্ষেত, যেই ক্ষেতে ওই সময় ফসল ফলানো হচ্ছিল না, মানে একটা পতিত ক্ষেত আর কি, ওই ক্ষেতের মধ্যে একটা মহিলা ঘাস কাটছে। তা বিষয়টা উনি স্বাভাবিকভাবে নিয়েছেন, ঘাস তো কাটতেই পারে, অনেকের বাড়িতে তো গরু ছাগল আছে। যখনই ওই মহিলার কাছাকাছি উনি আসছেন তখন ওই ষাঁড় গরুটা এলোপাথারি দৌড়ানো শুরু করে। সেই সাথে উনিও ষাঁড়ের পিছনে দৌড়ানো শুরু করেছেন। ষাঁড়ের দড়িটা আবার ওনার হাতে ছিল, উনি দড়িটা ছেড়ে দেন নাই, ষাঁড়ের সাথে সাথে দৌড়াচ্ছেন। একটা পর্যায়ে উনি ওই ষাঁড়ের সাথে সাথে ওই পতিত ক্ষেতের মধ্যে চলে আসেন আর উনি পড়ে যান হোঁচট খেয়ে। তখন উনি ষাঁড়ের দড়ি ছেড়ে দেন। ব্যথা উনি পেয়েছিলেন, তবে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই আর কি, হাত পা ভাঙে নাই বা কেটে টেটে যায় নাই। ওনার ভীষণ রাগ ওঠে ওই ষাঁড়ের উপর। উনি রাগ করে লাঠি ভাঙতে গেছেন একটা গাছ থেকে। ওই পতিত ক্ষেত থেকে বাইরে বের হয়ে পাশের মেহগুনি গাছের বাগানে গিয়েছেন লাঠি ভাঙতে। গিয়ে তো উনি অবাক, উনি দেখেন ওই মহিলাটি যে মহিলাটা একটু আগে ওই ক্ষেতের মধ্যে ঘাস কাটছিল, ওই মহিলাটা মেহগনি গাছের উপর বসে বসে মেহগনি গাছের ডাল ভাঙছে। ওই মুহূর্তে উনি কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। ঘটনাটা কি? উনি সাথে সাথে ওইখান থেকে দৌড় দিয়ে ওনাদের বাড়ির পেছনে চলে আসেন। পেছনে এসে দেখেন ওই ষাঁড় গরুটা বাঁশ ঝোপে গিয়ে বাঁশের পাতা খাচ্ছে। রাগ তো তখন ওনার আরো দ্বিগুণ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ভুলে গেছেন যে একটু আগে ওনার সাথে কি ঘটেছে, অর্থাৎ ওই মহিলা গাছের ডালে বসে সে ডাল ভাঙতেছে। উনি কি করেছেন, একটা ভাঙা বাঁশের টুকরো হাতে নিয়ে ষাঁড় গরুটাকে পেছন থেকে এলোপাথারি উত্তম মধ্যম দিতে শুরু করেছেন। যে বেটা তুই দৌড় দিলি, তোর জন্য পড়ে গেলাম, তোর জন্য এত হয়রানি। তো উনি তো এলোপাথারি পিটাচ্ছেন। আর এই শব্দ শুনে নানা তো ঘর থেকে বাইরে বের হয়ে এসে মামাকে ডাকছে। আর উনি বলছেন, এই তুই বাঁশ দিয়ে কি করিস রে, বাঁশ নষ্ট করিস কেন? এই কথা শুনে মামা তো অবাক, যে কি ব্যাপার, আব্বা কি বলে? বলতেছে, আব্বা আমি তো আমাদের ষাঁড় গরুটাকে পিটাচ্ছিলাম, বেটা বেশি দুষ্টু হয়ে গেছে। তখন ওনার আব্বা মানে নানা বলেন, ষাঁড় গরু কোথায়? ষাঁড় গরু তুই কাকে মারতেছিস? তুই তো আর একটা বাঁশের উপরে পিটাইতেছিস, এই ঠস ঠাস শব্দ হতেছে, এই জন্য আমি এদিকে চলে আসলাম। উনি দেখেন যে আসলে তো এখানে কেউ নাই, বলে ওই গরু তো বাড়িতে চলে গেছে। এরপর উনি এই ঘটনাটা খুলে বলেন যে আসলে কি হয়েছিল। ভর দুপুরবেলা এরকম একটা ঘটনা ঘটে গেল। তখন নানা বলেন যে তোর তো এরকম ভর দুপুরবেলা একা একা গরু নিয়ে বাইরে বের হওয়া আসা উচিত হয় নাই। যাই হোক, আসলে এরকম অনেক ঘটনাই টুকিটাকি করে ঘটছে, তো ঘটছেই। একটা প্রাণ না নিয়ে তো নাকি এরা যাবে না, এমনটাই বোঝা গিয়েছিল। একদিন সকালবেলা দেখা গেল যে মামা, ওনাদের এই আরব ভাইয়ের তো কয়েকজন মামা ছিল, একজন মামা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজ লাগানো হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে সরিষাবাড়ি থানায় একটা জিডিও করা হয়, সাধারণ ডায়েরি করা হয়, তারপরে কোনো খোঁজ খবর নাই। তখন অনেকেই খোঁজ খবর নেয়ার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কোথায় গেল। একটা দুঃখজনক খবর আসে, সেটা হচ্ছে যে মামার বডি পাওয়া গেছে, তিনি মারা গেছেন। আর তার বডিটা পাওয়া গেছে ওই যে নতুন করে গজিয়ে ওঠা ওই টিকরের পাশে। যখন তার লাশটা পাওয়া যায়, দেখা গেল তার ঘাড়ের উপরের যে মাংস, এই মাংসটা নেই। মনে হচ্ছে এই মাংসটা খেয়ে ফেলেছে কোনো পশু, এক কামড়ে ঘাড়ের মাংসের অনেকখানি অংশই তুলে নিয়ে গেছে। তো এভাবেই ওই পরিবারের একজন সদস্য নৃশংসভাবে নিহত হন ওই টিকরে থাকা জিন ভূতের আক্রমণে। 2000 সালের পর থেকে এই সমস্যাগুলো কমতে থাকে। এখনো নাকি অমাবস্যা কিংবা অন্ধকার রাত্রে নির্দিষ্ট সময়ে দেখা যায় যে 4 কি 5 বছরের কোনো বাচ্চা ওই টিকরের যে জায়গাটা ছিল, পরবর্তীতে যে গজিয়ে উঠেছিল, ওই জায়গা থেকে নাকি মাটির নিচ থেকে বের হয়ে এদিক সেদিক হাঁটা চলা করে। অনেকেই নাকি এটা দেখেছেন। তার মুখটা দেখা যায় না, কেউ কাছে আসতে চাইলে ওটা দূরে সরে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়, বা হঠাৎ করে মাটির ভিতরে ঢুকে চলে যায়। কোথায় যে গেল, কি হলো, এটা দেখা যায় না। তবে 2000 সালের পর থেকে সরাসরি কারো ক্ষতি করেনি।
ওই গ্রামের 10 থেকে 12 জনেরও উপরের এই মানুষ পাওয়া যাবে যারা এই দৃশ্য দেখেছেন। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার হাটবাড়ি গ্রামে এই ঘটনাটা এ পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার্স, আসলে টিকর সম্পর্কে ধারণা আসলে ওভাবে আমাদের অনেকেরই নাই। এখানেও যে এই ধরনের ঘটনা হতে পারে সেটাও আমাদের আসলে খুব কম লোকেরই জানা আছে। তো আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে এই যে টিকর যেগুলো রয়েছে এগুলো ভাঙার ক্ষেত্রে, পা দিয়ে মারানোর ক্ষেত্রে আমরা যেন সতর্ক থাকি। ধন্যবাদ জানাচ্ছি আরব ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 93তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম হাসান। ওনার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বারোকোনা ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে। ঘটনাটা ওনার দাদাকে নিয়ে, সময়কাল 1980 থেকে 85-র মধ্যবর্তী কোনো একটা সাল। মূল ঘটনাটি ঘটেছিল ওনার পাশের গ্রামের একটা ছেলের সাথে। ঘটনাটা শুরু করার আগে ওনার দাদার কয়েকটা সাহসের বর্ণনা দেওয়া প্রয়োজন। দাদার মাছ ধরার অনেক শখ ছিল। মাছ যেখানে উনিও সেখানে। মাছ ধরাটা দাদার দারুণ একটা নেশার মতো ছিল। শুধু তাই নয়, উনি চ্যালেঞ্জ দিয়ে বড় বড় মাছও ধরতেন। দাদার জমিতে পানি সেচ দেওয়ার একটা মেশিন ছিল। রাতে জমিতে পানি দিতেন, মেশিন ঘরেই রাতে থাকতেন। দাদা একটা জিনিস লক্ষ্য করতেন, সকালে ঘুম থেকে উঠে বিছানাটা এলোমেলোভাবে যদি কখনো রেখে আসতেন, তাহলে আবার মেশিন ঘরে গিয়ে দেখতেন যে বিছানাটা একেবারে গোছানো। মানে মেশিন ঘরে আসতেন, আবার গিয়েছেন নিজ বাড়িতে, মানে মেশিন ঘরের বিছানাও গোছানো থাকতো, নিজের ঘরের বিছানাও গোছানো থাকতো। মাঝে মাঝে ইচ্ছা করেই উনি বিছানাটা না গুছিয়ে চলে আসতেন, পরে গিয়ে দেখতেন বিছানাটা গোছানো। উনি বুঝতে পারলেন যে এইখানে কোনো একটা জিন ঘটিত ব্যাপার রয়েছে। রাতের বেলা দাদা মাঝে মাঝে অনুভব করতেন ওনার পাশে কেউ শুয়ে আছে। তবে দাদা এসব নিয়ে খুব একটা বেশি ভাবতেন না, কোনো হুজুর কবিরাজের কাছেও যান নাই। দাদা যখন মেশিন ঘরে না থাকতেন তখন এই হাসান ভাইয়ের বড় চাচা, যার নাম মোস্তফা, এই মোস্তফা চাচা উনি মেশিন ঘরে থাকতেন। এই মোস্তফা চাচারা আবার সিগারেটের নেশা ছিল। যে রাত্রে মেশিন ঘরে থাকতে হবে ওই রাতে বেশ কয়েকটা সিগারেট সাথে করে নিয়ে যেতেন, চিন্তা করতেন ঘুমাতে যাবার আগে খাবেন। মোস্তফা চাচা নাকি যখনই সিগারেট ধরাতেন সাথে সাথে মনে হতো হাতের উপর কেউ থাবা দিয়ে সিগারেটটি ফেলে দিচ্ছে। উনি আর সিগারেট ধরাতেন না, কারণ অদৃশ্য থেকে কেউ একজন হাতে আঘাত করে সিগারেট ফেলে দিচ্ছে, নিশ্চয়ই একটা বিপদ হতে পারে যদি উনি বারবার এটা ধরানোর চেষ্টা করেন। মোস্তফা চাচা কিন্তু দাদাকে এই ঘটনা বলেছেন। দাদা বলেন যে কোনো সমস্যা নাই, ও কোনো ক্ষতি করবে না, ও ভালো। তার মানে হচ্ছে দাদা বিষয়টা অবগত আছেন, আসলেই কখনো কোনো ক্ষতি করে নাই। এই যে মেশিন ঘর, এই ঘরটা যেখানে ছিল ওই জায়গায় পরবর্তীতে এই হাসান ভাইয়েরা বাড়ি বানিয়েছেন। আর ঠিক মেশিন যেই জায়গাটাতে ছিল, যেই অংশটাতে, মানে মেশিন ঘরটা যেখানে ছিল তারও তো আরও বড় জায়গা নিয়ে ঘরটা করা হয়েছিল, কিন্তু মেশিন ঘরটার যে পজিশন, এই পজিশনে যে রুমটা হয়েছে, এই রুমটা আবার এই হাসান ভাইয়ের রুম। উনি মাঝে মাঝে অনুভব করেন রাতের বেলা কেউ নাকে চেপে ধরেছে, শরীর বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এমনটা অবস্থা। শরীর বন্ধ হওয়া মানে সমস্ত শরীর একদম জমে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না, এরকম একটা অবস্থা। বোবাই যদি ধরে পাশ থেকে কেউ ধাক্কা দিলে কিন্তু এই বিষয়টা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ওনার যখন এই সমস্যা হতো, আধা ঘন্টা কি 1 ঘন্টা হাজার ধাক্কা ধাক্কি করলে উনি স্বাভাবিক হতেন না। তার মানে বিষয়টা নিছক বোবাই ধরা নয়। এই বিষয়টা যখন জানাজানি হয় যে হাসান ভাইয়ের সাথে এরকম হচ্ছে, তখন হাসান ভাইয়ের একজন ফুপা আছে, ওনার নাম হচ্ছে তাহের। এই তাহের ফুপা প্যারানর্মাল জিনিসগুলো বুঝতেন,
ওনার তুলা রাশি ছিল, মোটামুটি ভালোই কবিরাজি জানতেন। তো ওনাকে যখন এই বিষয়টা বলা হয়, উনি এই বাড়িতে আসেন, হাসান ভাইয়ের রুমে একা একাই গিয়েছেন। কিছুক্ষণ পর বের হয়ে এসে বলেন, আরে ভয়ের কিছু নাই, আসলে এই জিনটা ওই মেশিন ঘরের ওখানেই ছিল আর এখনও এখানেই আছে, এ কোনো ক্ষতি করবে না। তবে যেই জিনিসটা বোঝা গেল, এই হাসান যেই রাত্রে অজু ছাড়া ঘুমায় সেই রাত্রেই ওই জিনটা বিরক্ত করে। ওই জিনটা চায় যে হাসান যেন পাক পবিত্র অবস্থায় ঘুমায়। এই বিষয়টা যখন হাসান ভাই জানলেন, তখন উনি এই আমলটা শুরু করলেন। সোজা কথা, ওই জিনটা নাপাকি একদমই পছন্দ করতে পারতো না। রেগে কিন্তু সে ক্ষতি করতে পারতো, কিন্তু সে কখনোই সেটা করেনি। কারণ দীর্ঘ সময় এই পরিবারের সাথে থাকতে থাকতে এই পরিবারকে সে নিজেদের পরিবারই মনে করে। এই পরিবারের কেউ যদি বিপথে চলে যায়, সে শাসন করার চেষ্টা করে, কিন্তু ওইভাবে ক্ষতি করে না। এই দাদার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। ওনার একটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে উনি পানির নিচে নাকি অনেকক্ষণ থাকতে পারতেন। বিষয়টা ওই এলাকার কম বেশি সবাই জানে। ওনাদের পাশের গ্রামের নাম হচ্ছে জাঙ্গালিয়া। ওখানে ওহাব নামে একজন ব্যক্তি তার বন্ধুকে নিয়ে তার বাড়িতে আসে, মানে বন্ধুকে নিয়ে তার বাড়িতে ঘোরাতে নিয়ে আসছে আর কি। ওই সময় কলেজ ছুটি ছিল। ওনার বন্ধুর নাম ঠিক মতো আসলে জানা যায় নাই, যে ঠিক মতো তার নামটা যে এক্স্যাক্ট কী হবে এটা যেহেতু জানতে পারেন নাই, এই জন্য সেটা উনি আর বলতেও পারেন নাই। তো ওনারা দুজনই বগুড়া সরকারি আজিজুল হক কলেজে লেখাপড়া করতেন বলে অনুমান করেছেন, নিশ্চিত না, তবে সম্ভাবনা রয়েছে। বগুড়ায় কিন্তু রয়েছে বাঙালি নদী, আর এই বাঙালি নদীটা কিন্তু এই হাসান ভাইদের গ্রামের সাথেই ছিল। তো এই ওহাব ভাই আর ওনার সেই বন্ধু সেই নদীতে গোসল করতে গিয়েছেন। নদীতে নামার পর তারা দুজনে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে চলে গিয়েছেন। আবার আগের জায়গায় আসবেন, ওই পাড় থেকে আবার সাঁতার কাটা যখন শুরু করেছেন, তো এই ওহাব ভাইয়ের যে বন্ধু সে কিন্তু এই পাড়ে চলে এসেছে, কিন্তু ওহাব ভাই মাঝ নদীতে হঠাৎ করে ডুবে যান। ওনার বন্ধু তো এই পাশে চলে আসে। ওই মাঝ নদীতে উনি যখন ডুব দিয়েছেন, ওনার বন্ধু দেখেছিলেন, চিন্তা করছেন হয়তো ডুব সাঁতার দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করছেন। এই জন্য উনি ওনার মতো করে সাঁতার কেটে চলে আসেন, কিন্তু ওনার বন্ধু তার আসে না। উনি চিন্তা করছেন এখনই বুঝি ডুব থেকে আবার উপরে উঠে যাবে, কিন্তু না, সে তো আর ওঠে না। যখন অনেকক্ষণ ধরে ওঠে না, তখন ওনার বন্ধু দ্রুত সেই ওহাব ভাইয়ের বাড়িতে বিষয়টা জানায়। পরিবারের লোকজন চলে আসে, গ্রামের অনেক লোকজন সেখানে চলে আসে। ওহাব ভাইকে খুঁজতে থাকে। 2-3 ঘন্টা পানির মধ্যে খোঁজার পরও তার কোনো খোঁজ পাওয়া যায় না। তখন একজন লোক বলে, আরে এই যে কাশেম ভাইকে খবর দাও না, মানে হাসান ভাইয়ের দাদা, তাকে খবর দাও, উনি তো অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে, দেখি উনি কিছু করতে পারে কিনা। তো মানুষ পাঠানো হয় দাদার কাছে। দাদার পরে লুঙ্গি পরা ছিল, ওই অবস্থাতে উনি দ্রুত ওখানে চলে আসেন। আসার পর উনি বলেন যে কোথায় ডুবে গেছে। তখন আর বন্ধু বলেন যে ঠিক ওই জায়গাতে তাকে ডুব দিতে দেখেছেন, মানে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে ওখানে সে ডুব দেয়। এই কথা শোনার পর দাদা কিছুক্ষণ চিন্তা করেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই ওহাব ভাইদের গ্রামে অর্থাৎ জাঙ্গালিয়া গ্রামেই এই হাসান ভাইয়ের বড় ফুপুর বিয়ে হয়েছে। তো ওনার ফুপারা আর এই ওহাব ভাই, ওনার যে পরিবার, এরা কিন্তু একই গোষ্ঠীর লোক। সেই অর্থে হাসান ভাইদের আত্মীয় হয়ে যায়। দাদা যখন আসছেন, তখন উনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বলেন যে বড় একটা বাঁশ কেটে নিয়ে আসো আর একটা নৌকা নিয়ে আসো, আমি ওইখানে ডুব দেবো আর তোমরা নৌকা নিয়ে ওখানেই থাকবা। তো বাঁশ নিয়ে আসা হয় অতি অল্প সময়ের মধ্যেই। ওই বাঁশটা নৌকার উপর তুলে ঠিক ওই জায়গাতে যাওয়া হয় যেই জায়গাটাতে এই ওহাব ভাই ডুব দিয়েছিলেন, মানে হঠাৎ করে তার মাথাটা পানির নিচে চলে যায়, যেটা ওনার বন্ধু বলেছিলেন আর কি। বাঁশটা কি করা হয়, ওই পানির নিচে নামানো হয়। অনেক বড় বাঁশ তো, আস্তে 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 একদম তলা নিতে ঠেকে যায়। দাদা বলেন যে আমি যখন এই বাঁশটা নাড়াচাড়া করবো পানির নিচ থেকে, সাথে সাথে এই বাঁশটা তোমরা কয়েকজন মিলে টেনে নৌকাতে তুলবা, 1 মিনিটও দেরি করবা না। নৌকাতে যারা ছিল সবাই মাথা নেড়ে হাসু চোখ উত্তর দেয়। দাদা প্রথমে ডুব দিয়ে 4-5 মিনিট পানির নিচে থাকার পর আবার উপরে ওঠে। বাঁশ নাড়ান নাই, ওই বাঁশ বেয়ে বেয়ে উনি উপরে উঠে গিয়েছিলেন। তখন উনি বলেন যে নৌকাটা এখানে না, আর একটু সামনে নাও। এরপর নৌকাটা আর একটু সামনে নেওয়া হয়, আবার বাঁশটা নিচে নামানো হয়। বাঁশটা নিচে নামানোর পর দাদা ওই বাঁশ বেয়ে বেয়ে পানির নিচে চলে যান।
বেশ খানিকক্ষণ হয়ে যায়, 4-5 মিনিট হয়ে যায়। এরপর হঠাৎ করে বাঁশ নিচ থেকে কেউ নাড়াচ্ছে, এটা বুঝতে পারেন নৌকার উপরে থাকার লোকজন, কেননা তারা বাঁশটা ধরেছিলেন। নিচ থেকে যদি নাড়ায় তাদের হাতে কিন্তু সেটা অনুভূত হবে যে নিচ থেকে কেউ নাড়াচ্ছে। বাঁশটাও নড়াচড়া করে ওঠে। তখন দ্রুত তারা ওই বাঁশটা উপর দিকে তুলতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা তুলে ফেলে। তখন দেখে দাদার কাঁধে এই ওহাব ভাইয়ের দেহ। পরে সবাই দাদার কাছ থেকে বিষয়টা জানে। ওহাব ভাইকে তো নৌকাতে তুলে নিয়ে আবার পাড়ে চলে আসা হয়। সবাই চিন্তা করেছিল যে ওহাব ভাই মনে হয় জীবিত আছেন। গ্রামে একটা বিষয় কথিত আছে যে শরীরে কি লবণ মাখালে যদি সে বেঁচে থাকে তাহলে নিঃশ্বাস চলাচল শুরু হয়ে যেতে পারে। এরকমটা করা হয়, কিন্তু কোনো কাজ হয় না। পরে ওহাব ভাইয়ের বাবার 2টা বড় বড় খাসি ছিল, সেগুলোকে নিয়ে আসা হয় ওহাব ভাইয়ের দেহের কাছে। আর ওহাব ভাইয়ের বাবা চিন্তা করেছিলেন কোনো দুষ্ট জিন হয়তো বা তার দমটা আটকে রেখেছে। উনি বলেন যে এই 2টো খাসির বিনিময়ে আমার ছেলের দমটা ফিরিয়ে দাও। কিন্তু কোনো কাজ হয় না, কান্নার রোল পড়ে যায়। বোঝা গেল ওহাব ভাই আর পৃথিবীতে নেই। এই ডেড বডি তুলে আনার পর 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা দাদা কোনো কথাই বলতে পারছিলেন না, মাটিতে শুয়েছিলেন। ওই সময় দাদি এসে দাদার বুকে সরিষার তেল মালিশ করে দিচ্ছিলেন। দাদা যখন একটু স্বাভাবিক হয় তখন গ্রামের লোকজন তো ঘিরে ধরে যে কি হয়েছিল আসলে। দাদা প্রথমে কিছু বলে না, পরবর্তীতে অবশ্য দাদির মাধ্যমেই সবাই জানতে পারে। দাদা বলেন দাদা যখন প্রথম ডুব দিয়েছিলেন পানির নিচে যাওয়ার পর এদিক সেদিক দেখেন, উনি দেখেন একটু দূরে একজন উপুর হয়ে শুয়ে আছে। পরবর্তীতে আবার উপর দিকে উঠে ওই যে উনি বলেন যে নৌকাটা একটু সামনে নিয়ে যাও, তখন ওই জায়গাতে যখন নৌকা নেওয়া হয়, বাঁশ নামানো হয়, উনি আবার বাঁশ বেয়ে নামেন নিচে। কিন্তু প্রথমে উনি ওই বডিতে হাত দেন নাই, কেননা এই ধরনের বডিতে নাকি প্রথমে হাত দিতে হয় না, তখন নাকি অনেক সমস্যা হয়ে যায়। এমনকি পানির ওই নিচে যাওয়ার পর ওই ধরনের ব্যাপারগুলোতে মানুষ কিন্তু নিঃশ্বাস নিতে পারে, মনে হয় যে সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে, যেমনটা ডাঙাতে হয়ে থাকে। ওই সময় নাকি লাশটা টাচ করলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার ভয় থাকে। দাদা যখন ওই ওহাব ভাইয়ের বডির পায়ের কাছে আসেন, উনি দেখেন ওহাব ভাইয়ের মাথার কাছে একটা জন্তু বসে আছে। এটা না বিড়ালের মতো না ইঁদুরের মতো, বড় টাইপের ইঁদুর থেকে বড়, আবার বড় ধরনের বিড়াল থেকে একটু ছোট। ওটা এক দৃষ্টিতে দাদার দিকে তাকিয়ে আছে রাগান্বিতভাবে। দাদা তখন সূরা পড়তে থাকেন মনে মনে, আর এক হাত দিয়ে ওহাব ভাইয়ের পাটা ধরে ফেলেন। উনি দেখতে চাচ্ছেন যে ওই জন্তুটা কিছু করে কিনা, কিন্তু না, ওই জিনিসটা দাদার দিকে এক পলকে চেয়ে আছে, সে কিছুই করছে না। পরে এক ঝটকায় ওহাব ভাইকে নাকি ঘাড়ের উপর তুলে ফেলেন আর বাঁশটা নাড়াতে থাকেন। এরপর তো যেটা হলো সেটা তো আমরা জানলামই। ঘটনা কিন্তু এখানে শেষ না। সেই রাতে খাওয়া দাওয়া করার পর দাদা যখন ঘুমিয়েছেন, তখন দাদা স্বপ্নে দেখেন ওই যে ওই জন্তুটা যেটা ওহাব ভাইয়ের মাথার কাছে বসেছিল, ওই জিনিসটা সে স্বপ্নে এসেছে আর বলছে, কাজটা তুই ঠিক করলি না কাশেম, মাত্র আমি লাশটা খাওয়া শুরু করব আর তুই লাশটা নিয়ে এলি, কাজটা তুই ঠিক করিস নাই। দাদা কিন্তু স্বপ্নের মধ্যে কিছু শুনছে, শুধু বলতে পারছে না। আর এক পর্যায়ে ওই জিনিসটা বলতে থাকে, তুই আমার শিকার কেড়ে নিয়ে গেলি, আমি তোর একটা শখের জিনিস খাবো রে, তোর আদরের জিনিস খাবো আমি। এটা বলার পর দাদার স্বপ্নটা ভেঙে যায়। পরের দিন সকালবেলা হাসান ভাইয়ের চাচা, ফুপু সবাইকে দাদা ডেকে বলেন ভুলেও যেন কেউ এই নদীতে না নামে। দাদার কথা সবাই মানতেন, তুচ্ছ তাচ্ছিল্য করে নামবেন না, বিশ্বাস করবেন না, সেটা এরকম না, ওনারা তো কেউ নদীতে নামে না। এদিকে হয়েছে কি, এই যে যেই ফুপুর কথা আমরা বললাম, হাসান ভাইয়ের যেই ফুপুটা অন্য গ্রামে বিয়ে হয়েছে, জাঙ্গালিয়া গ্রামে বিয়ে হয়েছে, ওনাকে তো তখন এই সংবাদটা পৌঁছানো হয়নি। উনি তো গিয়েছেন নদীতে গোসল করতে। উনি আবার নদীতে একদম নেমে গোসল করতেন না, উনি কি করতেন, কিছুটা নেমে
মগ দিয়ে পানি তুলে গোসল করতেন। যেই জায়গাটাতে এই ওহাব ভাই মারা গিয়েছিলেন ওই যে ঘাটটা, ওই ঘাটেই ফুপু উল্টো পাশে আর কি, উল্টো পাশের ঘাটে গোসল করছিলেন। তো উনি ফিল করেন যে খুব নরম একটা জিনিস ওনার পায়ে বারবার টাচ করছে, খুবই নরম। উনি ফিল করলেন জেলি টাইপের কোনো জিনিস মানে ওনার পা টাচ করছে। তো ফুপুর নাম হচ্ছে আয়েশা। তো আয়েশা ফুপুর সাথে এরকম 3-4 বার হওয়ার পর হঠাৎ করে নাকি ওনার পা ধরে হ্যাঁচকা টান দিয়েছে। তখনই আয়েশা ফুপু চিৎকার করে ওঠে। ওই সময় আবার ফুপুর দাদা শ্বশুর পাশেই পাট ধুচ্ছিল। পাট কিন্তু পচানো হয়, এরপরে পানিতে এই পাটের যে আঁশ এটা পাটখড়ি থেকে আলাদা করা হয়। তো উনি ওই কাজ করছিলেন। উনি যখন এটা দেখেছেন উনি ওইখান থেকে দ্রুত ওই জায়গা চলে যান যেখানে ফুপুর ছিল, কাছাকাছি ছিল আর কি। ফুপুকে ধরে ফেলেছেন, ফুপুর হাত ধরে ফেলেছেন, ফুপুকে টানছেন কিন্তু ফুপুকে তুলতে পারছেন না, মনে হচ্ছে নিচ থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। এদিকে ওনার দাদা শ্বশুর চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আশেপাশে আরও লোকজন ছিল কাজ করছিল, তারাও চলে এসেছে, তারাও টানাটানি শুরু করেছে। এক পর্যায়ে ফুপুর পাটা ছেড়ে দেয়। ফুপু তো অজ্ঞান হয়ে গেছেন, ধরাধরি করে আয়েশা ফুপুকে বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে দাদাও তো ফুপুর বাড়িতে চলে আসছেন। এই ঘটনার পর আয়েশা ফুপু নাকি 3 দিন কথা বলতে পারেনি, তার জবান বন্ধ ছিল। পরে ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। পরে দাদা সবাইকে বলে দেন কেউ যেন ভুলেও নদীতে না নামে। সেই থেকে ওনাদের কোনো ফুপু কোনো চাচা এখন পর্যন্ত নদীতে গলা অবধি পানিতে নামেন নাই। যদি কখনো কোনো গরুকে গোসল করানোর দরকারই হয় তাহলে হাঁটু অবধি পানিতে নেমে মগ দিয়ে গরুকে গোসল করান, নিজেরাও বেশি পানিতে নামেন না। এখনও ওনারা সেটা মেনে চলছেন। দাদা 2006 সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে, আপনাদের বললাম, সেখানে গিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যারা ঘটনা পাঠিয়েছেন, আরাব ভাই, হাসান ভাই, দুজনকেই। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক সত্য ভয়ের ঘটনাগুলো আমরা এভাবেই পেতে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। যারা আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এপিসোডটি শুনলেন